আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেইন করব একটি চাইনিজ ফ্যান্টাসি ড্রামাটাতে আমরা দেখতে পাবো কিভাবে একটা হাই স্কুল পড়ুয়া মেয়ে হঠাৎ করে তার ফেভারিট আইডলের লেখা হিস্টোরিক্যাল ড্রামাতে চলে আসে। ড্রামাতে সে একজন ইমপ্রেস হিসেবে থাকবে, কিন্তু ইমপ্রেসের ভাগ্য অনেক খারাপ। তাকে প্রত্যেকবার ওয়েডিং নাইটে প্রত্যেকবার তার হাজবেন্ড মেরে ফেলে। তখন সে বিরক্ত হয়ে বলে, আমি যে করে হোক এই রানীর ভাগ্য পরিবর্তন করব এবং রাজার থেকে ভালোবাসা আদায় করে নিব, আমি প্রমিস করছি। তো আর বেশি কথা না বলে ড্রামাটা শুরু করা যাক। শুরুতে আমাদেরকে দেখানো হয় আমি লিয়াং ওয়ে, কিন্তু হঠাৎ করে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আমি বুঝতে পারছি না আমি কোথায় চলে আসছি। সে খেয়াল করে দেখতে পায় ওয়েডিং ড্রেসে বসে আছে। সে বুঝতে পারে সে ড্রামাতে রানীর চরিত্রে চলে এসেছে, যেখানে রানীর ভাগ্য অনেক খারাপ এবং তাকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। তখন সেখানে আমাদের ড্রামার মেইন লিড জিকিং আসে। সে বলতে থাকে, তুমি রানীর ড্রেস পরেছো মানে যে তুমি রানী হয়ে গেছো এমনটা নয়। তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। লিয়াং ওয়ে বুঝতে পারে সে এখানে খুব বাজে ভাবে ফেঁসে গেছে এবং তাকে যে করে হোক এখান থেকে বের হতে হবে। তখন সে সেখানে রানীর অভিনয় করতে শুরু করে, কিন্তু লিয়াং ওয়েকে প্রত্যেকবার মারা যেতে হতো হেভেন সিরিমনির আগে। এভাবে করে এখন তৃতীয়বার হচ্ছিল। জিকিং পাশে একটা মেয়েকে নিয়ে রোম্যান্স করতে থাকে। লিয়াং ওয়ে যখন যেতে চায় তখন জিকিং বলে, তুমি কোথায় যাও, তুমি এখানে নীল ডাউন হয়ে বসে থাকো আমাদের সার্ভেন্ট হয়ে। লিয়াং ওয়ে বসে থাকে। এরপর সকালে রয়্যাল হাইনেস রাজা ও রানীকে দেখতে আসছিল। তখন মেয়েটা বলে, মেজেস্টি এখন রয়্যাল হাইনেস আসছে, আমি কি করব, তাড়াতাড়ি উঠুন। এরপর সিন কাট হয়ে যায়। রয়্যাল হাইনেস এসে তাদেরকে দেখে হাইনেস বলে, তোমাদের ঘুমে ব্যাঘাত ঘটানোর জন্য আমি দুঃখিত। এরপর তাদেরকে রেডি হয়ে আসতে বলে এবং তিনি সেখান থেকে বের হয়ে যায়। এরপর একটু আগের সিন দেখানো হয়, যেখানে লিয়াং ওয়ে তাড়াতাড়ি করে জিকিং এর সাথে শুয়ে পড়ে আর লেডি জেনকে বলে, তুমি চিন্তা করো না, কোনো সমস্যা হবে না। তাকে ধাক্কা দিয়ে একপাশে ফেলে কাপড় চোপড় দিয়ে ঢেকে দেয় আর রানী এসে তাদেরকে এই অবস্থায় দেখতে পায়। এরপর এরা দুজন রেডি হয়ে হাইনেসকে গ্রিটিং করতে আসে। হাইনেস লিয়াং ওয়েকে বলে, আমি মনে করছি তোমাদের দুজনই নিজেদেরকে মানিয়ে নিতে একটু সময় লাগবে, কিন্তু তোমাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধন দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। তখন জিকিং লিয়াং ওয়েকে টেনে নিয়ে বলে, তোমার টেক কেয়ারের জন্য অনেক ধন্যবাদ। তখন হাইনেস সেখান থেকে চলে যায় আর জিকিং বলে, আমি তোমাকে আগের মতোই ঘৃণা করি। লিয়াং ওয়ে বলে, আমি সেটা জানি। এরপর হেভেন সিরিমনি দেখানো হয়, সেখানে সকলে আসে। রাজাকে ফ্রে করার জন্য ডাকা হয়, কিন্তু লিয়াং ওয়ে বলে, আমি রানী হিসেবে এটা তো আমার করার দায়িত্ব, তাই না? এটা বলে সে একটা ভরসা নিয়ে ডান্স করা একটা মেয়ের দিকে ছুড়ে মারে। মেয়েটা তখন একটা সিক্রেট ওভেন লিয়াং ওয়ের দিকে ছুড়ে মারে, এতে করে সে সেখানে মারা যায়। এভাবে করে 7 বার ঘটতে থাকে। প্রত্যেকবার তাকে মেরে ফেলা হয় এবং সে মারা যায় আর ওয়েডিং নাইটে ফিরে আসে। এখন ছিল 9 বার। এখন ওয়েডিং নাইটের 9তম রাত ছিল। এবার সে অনেক বিরক্ত হয়ে যায়। তখন সেখানে জিকিং আসে আর বলে, তোমার কেমন ফিলিংস হচ্ছে রানী হওয়ার পর? এতে করে সে অনেক বিরক্ত হয়ে যায় আর বলে, আমি তো 3টি পর্বই টিকে থাকতে পারছি না, এতে এত খুশি হওয়ার কি আছে? এটা বলে নিজে নিজে ওয়েডিং ওয়াইন পান করতে থাকে। আমি এটা নিয়ে 12 বার এই নাইটে অভিজ্ঞতা অর্জন করেছি এবং এই রাতটা কাটিয়েছি, এখন তাই এখানে খুশি হওয়ার কিছুই নেই। পাশে থেকে লেডি জেনকে নিয়ে আসে, বলে, 12 বার তোমাকে এর সাথে রোম্যান্স করতে দেখেছি আর আমি সার্ভেন্ট হিসাবে ছিলাম তোমাদের পাশে। এতে ম্যাজিস্ট্রি অনেক রেগে যায় আর লিয়াং ওয়েকে একটা থাপ্পড় মারে। তখন সে বলে, মেরে ফেলো আমাকে। কিন্তু মহারাজ বলে, তোমাকে মেরে ফেলবো না। এরপর তাকে প্যালেসের সামনে হাঁটু গেড়ে বসে থাকা শাস্তি দেয়। কেউ যেন তাকে হেল্প না করে, যে করবে তাকে মেরে ফেলা হবে। এরপর লিয়াং ওয়ে বলতে থাকে, কি বাজে অনুষ্ঠান আর কি বাজে ভাবে স্ক্রিপ্ট রাইট করেছে, কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে, আমি হার মানবো না। এরপর একটা সিন দেখানো হয়, যেখানে লিয়াং ওয়ে ফোনে এক ড্রামা দেখতেছিল যেটা নতুন রিলিজ হয়েছে। তখন তার ফ্রেন্ড বলে, তুমি এখানে দাঁড়িয়ে ড্রামা দেখতেছ, ট্রেনিং এ ফিরে আসো। এরপর তার ফোন ডিস্টার্ব করতে শুরু করে। সে হঠাৎ করে উধাও হয়ে যায় এবং তার ফোন সেখানে পড়ে থাকে। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় হাইনেস জিকিংকে অনেক বকাবকি করতেছে আর বলতেছে, তুমি কনকুবাইনের জন্য রানীকে কষ্ট দিয়েছো। তখন সেখানে কনকুবাইন ডেকে আনা হয় এবং তাকে শাস্তি দেওয়া হয়। জিকিং তাকে সাহায্য করতে চায়, কিন্তু রানী বলে, তাকে সাহায্য করলে তার শাস্তি আরো বেড়ে যাবে। জিকিং বলে, আমি ভুল করেছি, তাই এখন ক্ষমা চাইছি। লিয়াং ওয়ের শরীর এখন
এখন দুর্বল, সেহেতু আমি তাকে রিসোর্ট প্যালেসে নিয়ে যাই তার সুস্থতার জন্য। হাইনেস বলে ঠিক আছে। এতে জিকিং কে দেখে বোঝা যায় সে অনেক রেগে গেছে। হাইনেস বলে আশা করি লিয়াং ওয়ে তুমি একটা প্রিন্স উপহার দিবে আমাদেরকে। তখন লিয়াং ওয়ে বলে হেভেন সিরিমনি কি হবে না? রানী বলে আগে তুমি সুস্থ হয়ে উঠো এবং একজন প্রিন্স নিয়ে আসো, এটা আমাদের অ্যানসেস্টরদের জন্য সেরা গিফট হবে। এরপরে আমরা হেভেন সিরিমনি অনুষ্ঠান করব। এরপরে দিন জিকিং লিয়াং ওয়ে কে নিয়ে রিসোর্ট প্রাসাদে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। ক্যারেজে লিয়াং ওয়ে অনেক ফল খাচ্ছিল। জিকিং বলে আমার পানির তেষ্টা পেয়েছে, একটু পানি দাও। লিয়াং ওয়ে বলে তুমি নিজে খেয়ে নাও। এরপর সে মাঝ পথে লিয়াং ওয়ে কে ক্যারেজ থেকে নামিয়ে দেয়। ক্যারেজটা দ্রুত চালাতে বলে। লিয়াং ওয়ে ক্যারেজ থামানোর জন্য জিকিং কে অনেকবার বলে, কিন্তু সে থামায় না, তাকে সেখানে একা রেখে চলে যায়। তখন সেখানে একজন আততায়ী এসে লিয়াং ওয়ের উপর অ্যাটাক করে দেয়। লোকটি যখনই তাকে মেরে ফেলবে তখন সেখানে প্রিন্স এসে লিয়াং ওয়ে কে বাঁচিয়ে নেয় এবং তাকে রিসোর্ট প্যালেসে ফিরে যেতে বলে। এরপর সে চলে যায়। রিসোর্ট প্যালেসে চলে আসে আর জিকিং কে বলে তুমি এত খারাপ কেন? সেখানে একজন আততায়ী ছিল যে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, ঠিক সময় প্রিন্স এসে আমাকে বাঁচিয়ে নিয়েছে। এরপর রিসোর্ট প্যালেসে চলে আসে। সেখানে একটা খরগোশ দেখে লিয়াং ওয়ে জিকিং এর কোলে উঠে বসে। জিকিং তাকে নামতে বলে, কিন্তু লিয়াং ওয়ে বলে আমি অনেক ভয় পাচ্ছি, তাই আমি নামতে পারবো না। প্রিন্স বলে তাকে ভয় পাওয়ার কিছু নেই, সে একটা সামান্য খরগোশ, এবং প্রিন্স খরগোশটাকে কোলে নিয়ে আদর করতে থাকে। এরপর জিকিং রুমে চলে আসে। যখন রুমে আসে তখন সেখানে তার গার্ড এসে বলে ম্যাজেস্টি আমার মিশন কমপ্লিট করতে পারিনি, তাই আপনি আমাকে শাস্তি দিন। জিকিং বলে তোমার কোনো সমস্যা নেই, হঠাৎ করে প্রিন্স চলে আসায় তুমি এরকমটা করেছো। এরপর গার্ডটা বুঝতে পারে সেখানে কেউ আসছে, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। লিয়াং ওয়ে এসে জিকিং এর গার্ড মাসাজ করতে থাকে। আর এরপর সিন কাট হয়ে তারা সকলে মিলে ডিনার করতেছিল। জিকিং প্রিন্স কে বলে তুমি কি এখানে প্যালেসটা রিপেয়ার করতে এসেছো নাকি আমার উপর নজর রাখতে এসেছো? প্রিন্স বলে এটা কেন হবে, আমি এখানে প্যালেসের কাজেই এসেছি। লিয়াং ওয়ে বিষয়টা বুঝতে পারে যে তাদের মধ্যে কিছু ঝামেলা আছে, তাই সে বলে চলো আমরা সবাই মিলে ড্রিঙ্ক করি। তখন তারা সবাই মিলে ড্রিঙ্ক করতে থাকে। ওয়াইন যখন শেষ হয়ে যায় সার্ভেন্ট কে বলে ওয়াইন দেওয়ার জন্য। তখন সেখানে সার্ভেন্ট ওয়াইন নিয়ে আসে, এতে কিছু মিশানো ছিল। জিকিং সেটা ড্রিঙ্ক করতে থাকে। সে যখন রুমে আসে তখন তার অনেক গরম লাগতেছিল। লিয়াং ওয়ে কে সার্ভেন্ট এসে বলে আপনাকে ম্যাজিস্ট্রেট ডাকছে। লিয়াং ওয়ে বলে তুমি কি আমাকে এখানে আসতে বলেছো? জিকিং বলে তুমি ওয়াইনের ভিতরে কি দিয়েছো? আমার খুব গরম লাগছে। লিয়াং ওয়ে বলে তুমি কি বলতে চাও? আমি তোমাকে বিষ দিয়েছি। এরপর সে বুঝতে পারে এটা ড্রামার কোনো অংশ এবং বলতে থাকে এটা কোন অংশ মনে হয় এই গল্পের সাথে আমি একবারে পরিচিত নয়। সে বের হয়ে যেতে থাকে এবং দরজা খোলার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু জিকিং সেখানে এসে তাকে ধরে নেয়। লিয়াং ওয়ে জিকিং এর প্রাইভেট পার্টে একটা লাথি মেরে দেয়, এতে জিকিং ব্যথায় নিচে বসে পড়ে। লিয়াং ওয়ে বলে তুমি কি অনেক ব্যথা পেয়েছো? আচ্ছা ঠিক আছে, তোমার গরম লাগা আমি কমাতে পারি, আমি তোমাকে সাহায্য করছি, কিভাবে এটা কমতে পারে? এটা বলে তাকে দিয়ে পুশ আপ করাতে থাকে, জোরে জোরে কথা বলতে থাকে। এটা দেখে বাইরের সার্ভেন্টরা উল্টা পাল্টা ভাবতেছিল। তখন সেখানে প্রিন্স আসে আর বলে ভিতরে কি হচ্ছে? সার্ভেন্টরা বলে ম্যাজিস্ট্রেট ও মাই লেডি সেখানে আছে, আমরা জানি না তারা কি করছে। তখন প্রিন্স দরজা খুলে ভিতরে চলে আসে আর বলে তোমরা এখানে কি করছো? সে যখন ভিতরে আসে সে দেখতে পায় যে জিকিং ও লিয়াং ওয়ে অনেক কাছাকাছি। এটা দেখে সে অনেক আনকমফোর্টেবল হয়ে যায়। তখন লিয়াং ওয়ে বলে আমি তাকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করাচ্ছি যাতে করে তার ড্রাগের প্রভাবটা কমে যায়। এটা দেখে জিকিং তার চেপে ধরে নেয় আর প্রিন্স কে বলে আমরা এখানে একসাথে কিছু কাজ করতেছি, তুমি এখানে কি করছো? প্রিন্স বলে সরি আপনাদের ডিস্টার্ব করার জন্য, কিন্তু জিকিং বলে তুমি চলে যেতে চাও? এখানে অনেক বন্য প্রাণী আছে যারা রাতে আমাদেরকে অ্যাটাক করে দিতে পারে, তুমি তো এখানে সবকিছু খেয়াল রাখার জন্য এসেছো, তাই তুমি আমাদেরকে একটু গার্ড দিবে? প্রিন্স আর কিছু বলতে পারে না এবং সে বলে ঠিক আছে ভাইয়া চিন্তা করো না, আমি তোমাদের জন্য পাহারা দিব। এদিকে লিয়াং ওয়ে বলে তোমার এখন মেডিসিনের প্রভাব চলে গেছে, তাই আমি আমার রুমে ফিরে যাচ্ছি। জিকিং বলে তুমি কোথায় যাচ্ছ? আজকে এখানে থাক। লিয়াং ওয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু জিকিং আবারও তাকে টেনে ধরে। এরপর লিয়াং ওয়ে বলে ঠিক আছে আমি এখানে থাক। এরপর সে জিকিং এর সাথে আবারও ফিজিক্যাল ট্রেনিং শুরু করে দেয়। এতে করে জিকিং এর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তারপরেও লিয়াং ওয়ে ট্রেনিং থামায় না। প্রিন্স ও সার্ভেন্টরা অন্য কিছু মনে করছিল। প্রিন্স অনেক রেগে যাচ্ছিল। এদিকে জিকিং এর হাত যখন লিয়াং ওয়ে ধরে সে বলে মা এটা নিও না, এটাতে
পয়জন আছে। আসলে সে তার মাকে স্বপ্নে দেখছিল। লিয়াং ওয়ে ঠিক মতো জিকিংকে শুয়ে দিয়ে এরপর সে নিজেও ঘুমিয়ে পড়ে। জিকিং যখন ঘুম থেকে উঠে সেখানে সে কনকুবাইন জেনকে দেখতে পায়। এরপর সে লিয়াং ওয়েকে নিয়ে হান্টিং করতে সে তীর ছুঁড়ে একটা পাখি শিকার করে আর লিয়াং ওয়েকে বলে তুমি এটা নিয়ে আসবে প্লিজ আমার জন্য। তখন লিয়াং ওয়ে শিকারটা নিতে চলে যায়। গার্ডকে ডেকে বলে তুমি এখন তাকে মেরে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। লিয়াং ওয়ে বুঝতে পারে এখানে কেউ এসেছে তাকে মারার জন্য। সে চিৎকার করতে থাকে। সিন কাট হয়ে জিকিংকে দেখানো হয় সে কনকুবাইন নিয়ে অনেক মজা করতেছিল। তখন সেখানে প্রিন্স এসে বলে তুমি তাকে শিকারে নিয়ে গেছো অথচ সে এখনো ফিরে আসেনি, তুমি তাকে একা ফেলে রেখে কিভাবে এসেছো? জেনারেল লিয়াং এর সারা জীবন পার করেছেন এই দেশের সীমান্ত ও জনগণকে প্রোটেক্ট করার জন্য। এখন যদি তার মেয়ের কিছু হয় তাহলে তিনি কি বসে থাকবে? এটা শুনে জিকিং অনেক রেগে যায়। এরপর প্রিন্স সেখান থেকে চলে যায়। এদিকে লিয়াং ওয়েকে দেখানো হয় গার্ডের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। নিজে নিজে বলতে থাকে এটা কোন ধরনের ড্রামা আর কি বাজে স্ক্রিপ্ট রাইটার। সে ভয়ে বসে পড়ে। তখন সেখানে প্রিন্স তাকে খুঁজতে এসেছিল এবং তাকে পেয়ে যায়, প্রাসাদে নিয়ে আসে। তখন প্রিন্স লিয়াং ওয়ের একটু বেশি কেয়ার করতেছিল। এটা দেখে জিকিং লিয়াং ওয়েকে টেনে ক্রিস করতে থাকে। তখন সেখানে মহারানীর আদেশ আসে তাদেরকে রাজপ্রাসাদে ফিরে যেতে বলা হয় হেভেনলি সিরোমনির জন্য। এটা শুনে লিয়াং ওই বলে এখনো এই পর্বটা শেষ হয়নি, কিভাবে আমি এটার থেকে বেঁচে থাকবো? এরপর জিকিং এর জন্য সে খাবার নিয়ে আসে কিন্তু সেখানে এসে দেখতে পায় কনকুবাইন আগে থেকে খাবার নিয়ে বসে আছে এবং জিকিং কে খাওয়াচ্ছে। তখন সে সেখানে কনকুবাইন বলে তুমি চাইলে আমাদের সাথে খাবার খেতে পারো। লিয়াং ওয়ে সেখানে এসে বসে পড়ে। জিকিং কে বলে আমি তোমার জন্য মাংস নিয়ে এসেছি, তুমি এটা একটু ট্রাই করো। জিকিং বলে আমি এটা খাবো না। তখন লেডি জেন বলে আমি একটু টেস্ট করে দেখি এটা কিরকম। তখন সে একটু মুখে দেয়, তার শরীর খারাপ হতে থাকে। এটা দেখে লিয়াং ওই বলে আমি আবার কি করছি? জিকিং অনেক রেগে যায়, বলে তুমি আবার এখানে পয়জন দিয়েছো। লিয়াং ওই বলে আমি কোনো পয়জন দিইনি, আমি শুধু চেয়েছি যে তুমি মাংসটা খেয়ে তোমার উপোসটা ভাঙা যাতে করে হেভেনলি সিরোমনি না হয়। এটা শুনে জিকিং গার্ডকে ডেকে পাঠায় এবং লিয়াং ওইকে বের করে দেয়। লিয়াং ওই চিৎকার করে বলতে থাকে হেভেন সিরোমনির দিন একজন খুনি থাকবে ট্রান্স লেডি হিসাবে, তুমি আসে আমাকে মেরে ফেলবে। এরপর হেভেন সিরোমনি দিন দেখানো হয়। লিয়াং ওয়ে ট্রান্স লেডিকে গিয়ে চেক করতে থাকে, বলে তুমি কিভাবে আমাকে মেরে ফেলতে পারো, তোমার কাছে ওভেন আছে কিনা আমি চেক করছি। তখন রয়্যাল হায়ারনেস এগুলো দেখে অনেক রেগে যায়, তুমি তোমার বিহেভিয়ারটা ঠিক করো, তুমি এক্ষুনি নীল ডাউন হয়ে প্রাসাদে গিয়ে বসে থাকো। জিকিং গার্ডদেরকে বলে তাকে প্যালেসে বন্দি করে রাখ। এটা শুনে লিয়াং ওয়ে খুশি হয়ে নিজেই দৌড়ে প্যালেসে যেতে থাকে এবং সেখানে গিয়ে নীল ডাউন হয়ে বসে থাকে। সে বলতে থাকে এখন আমাকে কেউ আর মারতে পারবে না, এখানে কোনো কিলার নেই। তখন প্রিন্স এসে লিয়াং ওয়ের সাথে বসে থাকে। এটা দেখে লিয়াং ওয়ে বলে জিকিং তোমাকে দেখে নিলে অনেক রেগে যাবে। তখন প্রিন্স বলে তুমি কি ভয় পাচ্ছ তাকে? লিয়াং ওয়ে বলে কিছুটা। প্রিন্স বলে সে সবকিছু কন্ট্রোল করতে পারে কিন্তু কারো ফিলিংস কন্ট্রোল করতে পারবে না। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লিয়াং ওয়ে বাজারে গেছিল, তখন সেখানে হঠাৎ করে একটা ঘোড়া এসে তাকে ধাক্কা দেয় এবং সে যখনই পড়ে যাবে তখন কেউ একজন এসে তাকে ধরে নেয়। তখন তার মুখ দেখা হয়, এটা ছিল জিকিং। এর মাধ্যমে ফ্ল্যাশব্যাকটা শেষ হয়। তখন লিয়াং ওয়ে বলে আমি তাকে যেমনটা ভেবেছি সে তেমনটা নয়। জিকিং কে দেখানো হয় সে তখনকার কথাগুলো ভাবতেছিল। সে ও তার গার্ডরা ইচ্ছে করে লিয়াং ওয়ের দিকে ঘোড়াটি চালিয়ে যেতে বলেছিল। সে আবারও বেঁচে গেল, আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাকে রানী বানিয়ে জেনারেল লিয়াং এর সকল আর্মি পাওয়ার নিতে পারি। এদিকে লিয়াং ওয়েকে দেখানো হয় তার মেয়েটকে অনেক শাস্তি দেওয়া হয়েছে। সে জিজ্ঞেস করে এটা কে করেছে? মেয়েট বলে লেডি জেন করেছে। সে ও তার সার্ভেন্টরা আপনাকে নিয়ে গসিপ করতেছিল আর সেটার জন্য আমি পাই করেছি, যার কারণে সে আমাকে শাস্তি দিয়েছে। এরপর সে রেগে লেডি জেনের কাছে আসে। ও তুমি তো এখন একদম ঠিক আছো। লেডি জেন বলে আমার এখনো পয়জনের প্রভাবটা আছে। তখন লিয়াং ওয়ে বলে ও তাই না, তো অনেক ভালো অ্যাক্টিং করতে পারো, এখন তুমি আমার সাথে এসো। এটা বলে তাকে টেনে নিয়ে যায়। তাকে খাবার গুলো দেখিয়ে বলে এখন তুমি এগুলো খাও, আমি রয়্যাল ডাক্তারকে ডাকবো তোমার চিকিৎসার জন্য। লেডি জেন বলে আমি এগুলো খাবো না, আর আমি যদি এগুলো না খাই তুমি কি করবে? তাকে একটা থাপ্পড় দেয়। তখন সে জিকিং এর কাছে যেতে থাকে কিন্তু লিয়াং ওয়ের মেয়ে তা পা দিয়ে ফেলে দেয়। লিয়াং ওয়েও সাথে সাথে পড়ার অ্যাক্টিং করতে থাকে এবং সে বলে তুমি যদি এখন জিকিং এর কাছে যাও, আমিও গিয়ে যদি নালিশ করি তাহলে তুমি বুঝতে পারছো তো জিকিং তোমাকে কি শাস্তি, তাই আমি তোমাকে শাস্তি দিচ্ছি। এটা বলে সে তার মেয়েটকে বলে তাকে থাপ্পড় মারার জন্য। লেডি মারতে থাকে এবং লেডি জেন ও তার মেয়েটকে মারতে থাকে। জিকিং এসে
লিয়াং ওয়েকে বলে আজকে তোমাকে আমার সাথে থাকতে হবে এবং তার সাথে ফ্লার্ট করতে থাকে। লিয়াং ওয়ে বলে তুমি কি ড্রাঙ্ক নাকি এসব কথা বলতেছো আমার সাথে। এরপর লিয়াং ওয়েকে সাজানো হচ্ছিল। লিয়াং ওয়ে বলে এটা জিকিং এর নতুন কোন ট্রিক্স আমাকে ফাঁসানোর জন্য। তখন সিন কাট হয়ে যায়। জিকিং যখন রুমে আসে তখন সে দেখতে পায় লিয়াং ওয়ে এরকম ড্রেসে বসে আছে। লিয়াং ওয়ে বলে আমাকে এই ড্রেসে কেমন লাগতেছে, খুব বাজে লাগতেছে তাই না, এখন উচিত তোমার লেডি জেনের কাছে যাওয়া। কিন্তু জিকিং বলে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে। এটা শুনে লিয়াং ওয়ে বলে চলো আমরা দুজন একসাথে ড্রিঙ্ক করি। দুজনে ড্রিঙ্ক করতে থাকে। লিয়াং ওয়ে ড্রাঙ্ক হওয়ার অভিনয় করতে থাকে। জিকিং বলে আমাকে যে করে হোক নিজেকে প্রোটেক্ট করা লাগবে মহারানীর কাছ থেকে। এরপর একজন মেড এসে লেডি জেনকে বলে ম্যাজেস্টি আজকে লিয়াং ওয়ের রুমে আছে। লিয়াং ওয়ে যখন সকালে ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় জিকিং তার দিকে তাকিয়ে আছে। জিকিং লিয়াং ওয়ের সাথে ফ্লার্ট করতেছিল আর বলে আজকে তুমি আমার সাথে রাজসভায় যাবে। এরপর তারা রাজসভায় আসে। হঠাৎ করে জিকিং লিয়াং ওয়েকে কোলে তুলে নিয়ে বসে। এরপর থেকে জিকিং লিয়াং ওয়ের অনেক কেয়ার করতে থাকে। এসব দেখে লিয়াং ওয়ে অনেক বিরক্ত হয়ে যায়। লিয়াং ওয়ে যখন হাসছিল তখন দুজন মেড এসে তাকে গ্রিটিং করে। এতে লিয়াং ওয়ে বলে তারা আমাকে গ্রিটিং কেন করেছে। তার মেড বলে মহারাজ আপনার অনেক খেয়াল রাখে আর তিনি সবাইকে বলেছেন আপনার খেয়াল রাখার জন্য। এরপর কিছু লেডি এসে মহারানীর কাছে লিয়াং ওয়ের নামে নালিশ করতে থাকে যে লিয়াং ওয়ে সকল লেডিকে কিছু করেছে যাতে করে জিকিং এর কাছে যেতে না পারে। লিয়াং ওয়ে বলে আমি তো এরকম কিছুই করিনি, তোমরা এগুলো কি বলছো, তোমরা কি আমার প্রতি জেলাস যে মহারাজ আমাকে অনেক কেয়ার করতেছে। সে সকল লেডিকে চেক করে দেখে। সে বুঝতে পারে তাদের অ্যালার্জি হয়েছে। সবার পোশাক চেক করে সে বিড়ালের লোম দেখতে পায় যার কারণে সকলের অ্যালার্জি হয়েছে। কিন্তু এরপরেও লিয়াং ওয়েকে ব্লেম দেওয়া হচ্ছিল। তখন সেখানে জিকিং এসে সবার উপর রাগ দেখাতে থাকে আর সবাইকে শাস্তি দেয়। লিয়াং ওয়ে জিকিং কে বলে তোমার এগুলো করার কোনো প্রয়োজন নেই। কিন্তু জিকিং তার কথা শুনে না। লিয়াং ওয়েকে কোলে উঠিয়ে মহারানীর রুম থেকে চলে আসে। এরপর তারা দুজনে গোসল করতেছিল। তোমার কারণে এগুলো হয়েছে, তুমি ইদানিং একটু বেশি কেয়ার করছো আমার, যাতে করে সবাই অনেক জেলাস। জিকিং বলে তুমি কি চাও তোমার ভালোবাসার মানুষটাকে অন্যদের সাথে শেয়ার করতে। জিকিং লিয়াং ওয়েকে জড়িয়ে ধরে বলে আমি শুধু চাই তোমাকে প্রোটেক্ট করতে এবং তোমাকে সাহায্য করতে যাতে করে কেউ তোমাকে বুলি না করতে পারে। লিয়াং ওয়ে বলে তুমি যে এগুলো করছো এতে করে সবাই আমাকে টার্গেট করে ফেলেছে এবং সবাই আমার প্রতি জেলাস। জিকিং বলে যে যাই বলুক আমি তোমাকে প্রোটেক্ট করব। এরপর সিন কাট হয়ে যায়। দুজনকে স্টাডি রুমে দেখানো হয়। লিয়াং ওয়ে অনেক খাবার নিয়ে এসেছিল জিকিং এর জন্য কিন্তু খাবারগুলো থেকে অনেক বাজে স্মেল আসতেছিল। লিয়াং ওয়ে জোর করে একটা খাবার জিকিং এর মুখে দিয়ে দেয়। জিকিং খাবার নিয়ে মুখ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু লিয়াং ওয়ে সেটা চেপে ধরে রাখে আর জিজ্ঞেস করে খাবারটা কেমন। বুঝতে পারে খাবারটা বাজে স্মেল হলেও খেতে অনেক মজা, তাই সে বলে এটা খেতে ভালো। লিয়াং ওয়ে বলে এখন বলো আমাকে কি করতে হবে। জিকিং বলে কিছুই না। এরপর সে হঠাৎ করে লিয়াং ওয়েকে কিস করে নেয়। তখন সেখানে একজন সার্ভেন্ট চলে আসে। লিয়াং ওয়ে তাড়াতাড়ি করে চলে যায়। এরপর লোকটি ভিতরে আসে। এটা ছিল জিকিং এর থার্ড আঙ্কেল। সে জিকিং কে বলে জেনারেল লিয়াং যুদ্ধে জয় হয়েছেন, তিনি খুব দ্রুতই রাজধানীতে ফিরছেন। তিনি রাজধানীতে ফিরে আসলে রাজসভার অনেক বড় পরিবর্তন হবে। তাছাড়া তুমি কি সত্যি লিয়াং ওয়ের প্রেমে পড়েছো নাকি শুধু অ্যাক্টিং করতেছো। জিকিং বলে আমি শুধু তাকে ইউজ করতেছি, তাছাড়া এখন প্যালেসে অনেক পরিবর্তন আসবে, তাই সময় এসেছে আমাদের প্ল্যান কাজে লাগানো। আসলে জিকিং অনেক কিছু প্ল্যান করে রেখেছে, সেটা আমরা সামনে গিয়ে জানতে পারবো। এরপর ঘোষণা করা হয় জেনারেল লিয়াং ফিরে এসেছে, তাকে সম্মান ও পদোন্নতি দেওয়া হবে, সাথে তার সকল আর্মিদেরও পুরস্কার করা হবে। জেনারেল লিয়াং যেহেতু ফিরে এসেছে তাই তার জন্য একটা ওয়েলকাম সিরিমনি রাখা হয়। এদিকে লিয়াং ওয়েকে দেখানো হয় লিয়াং ওয়ে বসে বসে গেস্টদের লিস্ট দেখতেছিল। সে সেখানে লেডি জেনের নাম দেখতে পায় না। তখন সে মেডকে জিজ্ঞাসা করে লেডি জেনকে ইনভাইট করা হয়নি। মেড বলে তিনি এখন প্রেগনেন্ট তাই তাকে ইনভাইট করা হয়নি। লিয়াং ওয়ে বলে সে আবার প্রেগনেন্ট। মেড বলে মহারাজ তার অনেক কেয়ার করতেছে, সে তাকে সকল ধরনের ইভেন্ট অ্যাভয়েড করতে বলেছেন যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে। তখন সেখানে লেডি জেন আসে। লিয়াং ওয়েকে টিস করতে থাকে। লিয়াং ওয়ে নিজে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু পারে না। তাই সে বলে তুমি যেহেতু প্রেগনেন্ট অবশ্যই আমি তোমাকে গিফট দিব। তখন লেডি জেন বলে তোমার গলার জেটটা অনেক সুন্দর, এটা তুমি আমার বাচ্চার জন্য দাও। মেড লিয়াং ওয়েকে এটা দিতে নিষেধ করে কারণ এটা মহারাজ লিয়াং ওয়েকে
কে দিয়েছে, কিন্তু লিয়াং ওয়ে মেয়েদের কথা শুনে না, সেটা সে লেডি জেনকে দিয়ে দেয় আর বলে তুমি এখন এখান থেকে যাও। এরপর লিয়াং ওয়ে হাঁটতেছিল, তখন সেখানে একজন বলে তুমি এতটা বোকা কেন, তুমি তোমার জেটটা অন্যকে দিয়ে দিয়েছো, তুমি তো মোটেও রানী হওয়ার মতো আচরণ করো না। লিয়াং ওয়ে বিরক্ত হয়ে বলে আপনি কে, আমাকে জ্ঞান দিচ্ছেন? তখন মেড এসে লোকটিকে গ্রেটিং করে, এটা ছিল জেনারেল লিয়াং, লিয়াং ওয়ের বাবা। লিয়াং ওয়ে তখন তার ভুলটা বুঝতে পারে। জেনারেল বলে তুমি রানী হয়েছে এই জন্য কি তুমি তোমার বাবাকে ভুলে গেছো? আমি তোমার সাথে একটু মজা করতেছি বাবা, আমি এখানে ফিরে এসেছি শুধু তোমার জন্য, তোমাকে প্যালেসে কেউ বুলি করতেছে নাকি? লিয়াং ওয়ে বলে একদম না, জিকিং আমার সাথে অনেক ভালো ব্যবহার করে এবং আমার অনেক কেয়ার করে। এরপর সে লিয়াং ওয়েকে ওয়েলকাম সিরিমনিতে দেখা হবে বলে চলে যায়। এরপর সিরিমনি দেখানো হয়, জেনারেল লিয়াংকে জিকিং ধন্যবাদ জানায় দেশ ও জনগণকে প্রোটেক্ট করার জন্য। রানী বলে আমার কিছু বলার আছে। রানী জেনারেলকে বলে আমি চাই সেকেন্ড প্রিন্সকে আপনি আপনার ডিসাইপল হিসাবে গ্রহণ করুন এবং আপনি তাকে আপনার সকল কিছু শিখান, কিভাবে দেশ ও জনগণকে প্রোটেক্ট করতে পারে। মহারানী জিকিংকে বলে তুমি কি বলো? আপনি যেহেতু এটা বলেছেন ঠিক আছে, আপনি একবার সেকেন্ড প্রিন্সকে জিজ্ঞেস করুন সে কি এটা করতে চায় কিনা। সেকেন্ড প্রিন্স বলে তুমি যাই করো ভাইয়া, তাতে আমি রাজি। এটা শুনে জিকিং অনেক রেগে যায়, কিন্তু সে কিছুই বলে না। তখন লিয়াং ওয়ে উঠে বলে আজকে একটা অনুষ্ঠানের দিন, তাই রাজসভার কোনো বিষয় আলোচনা না করাই ভালো। এরপর সকলে মিলে ওয়াইন টোস্ট করে। হঠাৎ করে লেডি জেন অসুস্থ হয়ে পড়ে। মেড চেক করে দেখে তার প্রচুর ব্লিডিং হচ্ছে। ডাক্তার ডাকা হয়। ডাক্তার বলে আমি দুঃখিত যে তাকে আমি বাঁচাতে পারিনি, তাছাড়া কেউ ইচ্ছা করে এটা করেছে, এখানে কেউ মিসক্যারেজ হওয়ার মেডিসিন ব্যবহার করেছে। এটা শুনে জিকিং রেগে যায় এবং রেগে লিয়াং ওয়ের দিকে তাকায়। লিয়াং ওয়ে বলে তুমি কি ভাবছো আমি এটা করেছি? আমি তো শুধু তাকে ওয়াইন দিয়েছি, কোনো মেডিসিন দিই না। তখন জেনারেল লিয়াং বলে ওয়াইন গুলো আমি নিয়ে এসেছি, এগুলোতে কোনো সমস্যা নেই, কিন্তু ডাক্তার বলে আমি একবার এগুলো চেক করে দেখতে চাই। ডাক্তার চেক করে বলে এগুলোতে কোনো মেডিসিন নেই। লিয়াং ওয়ে অনেক রেগে জিকিং কে বলে তুমি কেন আমাকে সন্দেহ করেছো? এর মধ্যে লেডি জেন এসে নেকা কান্না শুরু করে দেয়। সে এসে বলে এ ঘটনার জন্য সঠিক বিচার চাই আমি। এরপর সে লিয়াং ওয়ে জেটটা দেখায়, বলে এটার জন্য এরকম হয়েছে। জিকিং ডাক্তারকে জেটটা চেক করতে বলে। ডাক্তার বলে এতে মিসক্যারেজ হওয়ার মেডিসিন রয়েছে। এরপর জিকিং লিয়াং ওয়েকে বলে তুমি কেন এমনটা করেছো? তাছাড়া আমার মনে রাখা উচিত ছিল তুমি আগে যেমন ছিলে এখনো ঠিক সেরকম। তখন গার্ডরা লিয়াং ওয়ের মেডকে নিয়ে আসে। লিয়াং ওয়ের মেডের এই অবস্থা দেখে বলে তাকে কেন শাস্তি দিয়েছো? জিকিং বলে সে সবকিছু স্বীকার করেছে। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লেডি জেন যখন জেটটা নিতে চেয়েছিল, মেড বলে আমি এটা আপনাকে দিব, কিন্তু এটার জন্য একটা বক্স নিয়ে আসি। তখন সে বক্সের ভিতরে কিছু মেডিসিন দিয়ে দেয়। জিকিং বলে এখন তুমি কি বলবে? মেড জিকিং এর কাছে রিকোয়েস্ট করতে থাকে যাতে করে লিয়াং ওয়েকে কোনো শাস্তি দেওয়া না হয়। জিকিং মেড ও লিয়াং ওয়েকে মেরে ফেলার আদেশ দেয়। তখন সেখানে লিয়াং ওয়ের বাবা আসে। লিয়াং ওয়ের জন্য নিজের আর্মি টোকেনটা জিকিং কে দিয়ে দেয়। লিয়াং ওয়েকে যেন কোনো শাস্তি দেওয়া না হয় এজন্য রিকোয়েস্ট করতে থাকে। লিয়াং ওয়ে বলে বাবা তুমি কেন এটা করছো? ভুল তো আমি করেছি, তাই এটা আমার করা উচিত। এরপর সে জিকিং এর কাছে রিকোয়েস্ট করতে থাকে। তার কপালে অনেকটা ক্ষত হয়ে যায়। জিকিং বলে ঠিক আছে। এরপর জিকিং ও তার আঙ্কেলকে দেখি। তার আঙ্কেল বলে তুমি অনেক ভালো প্ল্যান করেছো, এতে করে জেনারেল লিয়াং এর সকল আর্মি পাওয়ার তোমাকে দিয়ে দিয়েছে। জিকিং বলে আমি সত্যি ভাবতে পারিনি যে জেনারেল লিয়াং তার মেয়ের জন্য তার আর্মি টোকেনটা দিয়ে দিবে। তাছাড়া এই কাজটা লিয়াং ওয়ে করেছে বলে আমার মনে হয় না। তখন তার আঙ্কেল বলে এটা যেই করুক না কেন এতে আমাদের লাভ হয়েছে, এতে করে আমরা একসাথে মহারানী জেনারেল লিয়াং ও প্রিন্সকে হারাতে পারবো। জিকিং বলে আপনি এখন যেতে পারেন আর ইম্পেরিয়াল ডাক্তার ডেকে লেডি জেনের কি অবস্থা তা পরীক্ষা করুন এবং আমাকে জানান, তারপর আমি তার ইনভেস্টিগেট করব। এদিকে লিয়াং ওয়েকে দেখানো হয় সে অজ্ঞান হয়ে গেছিল। তার যখন জ্ঞান আসে লেডি জেন এসে তাকে বিরক্ত করতে থাকে। সে তার মেয়ে হং এর কথা বলে রাগাতে থাকে। লিয়াং ওয়ে রেগে তাকে ধরতে যাবে কিন্তু সে সরে যায়, এতে করে লিয়াং ওয়ে বেড থেকে পড়ে যায়। লেডি জেন বসে বলে এখন আমি তোমার থেকে রিভেঞ্জ নিতে পারবো, তুমি আমাকে 20টা থাপ্পড় মেরেছিলে তাই না? এটা শুনে লিয়াং ওয়ে অনেক রেগে যায় এবং তাকে থাপ্পড় মারতে থাকে। এই থাপ্পড় মেড হং এর জন্য, এটা আমার বাবার জন্য, এটা অ্যাক্টিং করার জন্য। লিয়াং ওয়ে বলে তুমি কখনো আমাকে বুলি করতে পারবে না। সে মেডকে বলে লেডি
লেডি জেনকে নিয়ে যেতে। এদিকে জিকিং কে দেখি সে লিয়াং ওয়ে নিয়ে আসা সেই খাবারটা খাচ্ছিল আর লিয়াং ওয়ের সাথে কাটানো সময়গুলো মনে করতেছিল। লিয়াং ওয়েকে দেখানো হয় সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। সে বিছানা থেকে উঠে নিচে আসে এবং সে সেখানে একটা খরগোশ পড়ে থাকতে দেখে। সে সেটাকে কোলে নেয়। তখন সেকেন্ড প্রিন্স এসে তাকে বলে তুমি ঠিক আছো আর হং মারা যায়নি। জেনারেল লিয়াং একটা লেটার পাঠিয়েছে তোমার জন্য। সে কখনো রাজধানীতে ফিরে আসতে পারবে না। তাকে তার সম্মান থেকে বহিষ্কার করা হয়েছে। লিয়াং ওয়ে বলে এসব আমার জন্য হয়েছে। আমি যদি এই ড্রামাতে না আসতাম আর রানীর ভাগ্য পরিবর্তন না করার চেষ্টা করতাম তাহলে এরকম হতো না। সেকেন্ড প্রিন্স বুঝতে পারে লিয়াং ওয়ের মন অনেক খারাপ, তাই সে সেখানে বসে বাঁশি বাজাতে থাকে। লিয়াং ওয়ে বসে তার বাবার চিঠি পড়তে থাকে। সে পথ দিয়ে জিকিং যাচ্ছিল এবং সে সেকেন্ড প্রিন্সকে দেখতে পায় যে লিয়াং ওয়ের জন্য বাঁশি বাজাচ্ছে। প্রিন্স লিয়াং ওয়েকে বলে তুমি বলেছো রানী হওয়ার পর তোমার ভাগ্য যেমনই হোক না কেন তুমি সেটা পরিবর্তন করার চেষ্টা করবে। এদিকে জিকিং রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে লিয়াং ওয়ে বসে ড্রামার স্ক্রিপ্ট রাইটারকে বাজে কথা বলতেছিল। তখন সেখানে ইউনাক এসে দরজা চেঞ্জ করতে থাকে। লিয়াং ওয়ে বলে এটা কেন করছো? ইউনাক বলে মহারাজ বলেছে তাই। এরপর ইউনাক সেটা গিয়ে জিকিং কে জানায় আর বলে আপনি যেমনটা বলেছেন তেমনটাই করেছি। তখন সেখানে জিকিং এর আঙ্কেল আসে। তার আঙ্কেল বলতে থাকে আমরা আমাদের স্পাই থেকে খবর পেয়েছি জেনারেল লিয়াং আর্মি ক্যাম্পে ফিরে যায়নি। মাঝ পথ থেকে সেকেন্ড প্রিন্স তাকে নিয়ে গেছে। আমার মনে হয় তারা অন্য কিছু প্ল্যান করছে। এরপর আবার ইউনাক এসে বলে আপনাকে দেখা করার জন্য ডেকেছে মুনলাইট লেকে। জিকিং যখন সেখানে যায় সে সেখানে লেডি জেনকে দেখতে পায়। সে বলে তুমি এখানে কেন? লেডি জেন বলে তুমি তো আমাকে চিঠি পাঠিয়েছো এখানে আসার জন্য। এরপর ব্রিজের উপরে লিয়াং ওয়ে ও সেকেন্ড প্রিন্স কে দেখানো হয়। লিয়াং ওয়ে ঠান্ডা লাগতেছিল। সেকেন্ড প্রিন্স তার কোটটা খুলে লিয়াং ওয়ে কে পরিয়ে দেয়। এরপর সে বলে আমি চেষ্টা করব সবকিছু ঠিক করার জন্য। এখন আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্স হলো আমার পরিবারকে রক্ষা করা। মুনলাইট লেকে দেখা হওয়ার পর জিকিং ও লেডি জেন নিজেদের বিয়ের কথা ঘোষণা করবে। এদিকে জিকিং ও লেডি জেনকে দেখানো হয়। জিকিং অনেক শক্ত করে লেডি জেনকে ধরে আর বলে তুমি সত্যি করে বলো তোমার মিসক্যারেজ হয়েছে লিয়াং ওয়ের কারণে নাকি অন্য কিছু? লেডি জেন তখনও মিথ্যে কথা বলতেছিল। এটা দেখে জিকিং তাকে বলে ডক্টর আমাকে বলেছে তোমার বাচ্চা অনুষ্ঠানের 2-3 দিন আগে মারা গেছে। জিকিং বলে আমি তাকে হেট করি, তার মানে এই নয় যে তুমি তাকে তোমার গুটি বানিয়ে ইউজ করবে। লেডি জেন বলে আমি জানি আপনি কি করতে চান আর আপনি সবাইকে ইউজ করেন মহারানীকে ফাঁসানোর জন্য। এটা শুনে জিকিং বলে আমি বেশি চালাক মানুষদের পছন্দ করি না। এদিকে লিয়াং ওয়ে তাদের দুজনের জন্য প্রে করছিল যাতে করে তারা দুজন একসাথে থাকতে পারে। কিন্তু তখন সেখানে পানির ভিতর থেকে কিছু কিলার বের হয়ে আসে এবং জিকিং কে অ্যাটাক করে দেয়। জিকিং তাদের সাথে ফাইট করতেছিল। তখন সেখানে একজন কিলার জিকিং কে আঘাত করতে যাবে। লিয়াং ওয়ে চিৎকার দিয়ে জিকিং কে বলে লিয়াং ওয়ে ব্রিজ থেকে লেকে ঝাঁপ দে। তখন এটা দেখে জিকিং ও ঝাঁপ দেয়, তাকে তুলে নিয়ে আসে। লিয়াং ওয়ে অজ্ঞান হয়ে যায়। জিকিং অনেক কান্না করতেছিল। লিয়াং ওয়ে যখন জ্ঞান আসে সামনে সে হংকে দেখতে পায়। তখন সে অনেক খুশি হয়ে যায়। সে জিকিং কে বলে তুমি আবার কবে থেকে এত দয়ালু হয়েছ? জিকিং বলে তুমি কি সাঁতার জানো? লিয়াং ওয়ে বলে না। জিকিং বলে তুমি তাহলে কেন লেকে ঝাঁপ দিয়েছিলে? আমি শুধু তোমাকে প্রোটেক্ট করতে চেয়েছি, তাছাড়া তুমি কি চাও আমি তোমাকে খুনিদের হাত মরতে দেখি? এটা শুনে জিকিং তাকে জড়িয়ে ধরে। এরপর জিকিং এর আঙ্কেলকে দেখানো হয় সে গার্ডদেরকে বকাবকি করতেছিল তারা কেন জিকিং এর উপর অ্যাটাক করেছিল। সে তাদেরকে বলেছিল শুধু লিয়াং ওয়ে কে মেরে ফেলার জন্য। এরপর সে জিকিং এর কাছে আসে আর বলে আমি শুনেছি আপনি নাকি জেনারেল লিয়াং কে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে রাজধানীতে ফিরে আসার অনুমতি দিয়েছেন। তুমি কি এটা ভুলে গেছো? কিছু হলে জেনারেল লিয়াং ও তার পরিবার তোমার বিরুদ্ধে বিদ্রোহ করবে না? এটা শুনে জিকিং অনেক রেগে যায় এবং তার চাচাকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। এদিকে সেকেন্ড প্রিন্স কে দেখানো হয় সে ভাবতেছিল হঠাৎ করে সেখানে খুনিরা কিভাবে আসলো এবং কোথায় থেকে এসেছে। সে তার গার্ডকে বলে এটা ইনভেস্টিগেট করার জন্য লোক আসে। তখন তার মুখ দেখানো হয়। এটা ছিল জেনারেল লিয়াং। এর মাধ্যমে এই পার্টটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরের পার্টটি দেখতে চাও কিনা তা কমেন্টে জানিও।